সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরবিএস রেডিওর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 উপলক্ষে বিশেষ আয়োজন রাইজন প্রেজেন্টস রিভার্স সুইপে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এই বিশ্বকাপে যে ভরাডুবি হয়েছে সেটি নিয়ে। 2023 বিশ্বকাপে আমরা একই রকম ভরাডুবি দেখেছিলাম এবং সেই ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি গঠন করেছিল, 3 সদস্যের সেই তদন্ত কমিটি একটা রিপোর্টও করেছিল, কিন্তু সেই রিপোর্টটা এখনও আলোর মুখ দেখেনি। 6 মার্চ 2024 সালে খালিদ মাহমুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, তিনিও কিন্তু চেয়েছিলেন যে রিপোর্টটা প্রকাশ্যে আসুক এবং তিনিও সেটি নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু এখনও সেই রিপোর্টটা সামনে আসেনি। তবে এরই মধ্যে আমরা আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 থেকে আবারও বিদায় নিয়ে বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা ফেরত এসেছেন। বিদায় নিয়ে ফেরত এসে এটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে যে ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচটি, যেখানে বাংলাদেশ 12.1 ওভারে 116 রান তাড়া করতে পারলে সেমিফাইনালে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু বাংলাদেশ খুব দ্রুতই আসলে রক্ষণাত্মক ভঙ্গিমায় চলে যায় এবং নাজমুল হোসেন শান্ত পরবর্তীতে সংবাদ সম্মেলন করেও সেটি জানিয়েছেন যে তাদের লক্ষ্যই ছিল 2-3 উইকেট হারিয়ে যদি একটা মোমেন্টাম পাওয়া যায় তাহলে তারা সেটিকে ধরে রেখে জয়ের জন্য চেষ্টা করবেন, অন্যথায় তারা নিরাপদ পথ যেটি রয়েছে সেই ম্যাচটা জেতার চেষ্টা করবেন। আসলে 12.1 ওভারের পরে সেই ম্যাচটা জেতা বা হারায় কিছুই যায় আসে না। তবে বাংলাদেশ চেয়েছিল মুখ রক্ষা করতে, ক্রিকেটাররা সেটিও পারেননি, 8 রানে সেই ম্যাচটা হেরে গেছেন। এটার পরে আসলে বাংলাদেশের এই ক্রিকেট দলের মানসিকতা নিয়ে, কোচিং স্টাফের মানসিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, বিশেষ করে হাতুরে সিংয়ে। তিনি কিন্তু সুপার 8-এ ওঠার পর বলেছেন এই দল যে সুপার 8-এ উঠেছে এটাই নাকি অনেক কিছু। আসলে এর থেকে বেশি প্রত্যাশা তিনি নিজেই তার এই দল নিয়ে করতে পারছেন না এবং যারা সাধারণ দর্শক সমর্থক ছিলেন তাদেরকেও প্রত্যাশা করার যে সীমা সেটি বেঁধে দেওয়ার একটা চেষ্টাই আমি বলবো এই কথা বলার মাধ্যমে তিনি করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু খুব সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেনি। এই ম্যাচটাতে আমরা যদি অল আউট অ্যাটাকে যেতাম, 12.1 ওভারের ভেতরে যদি আমরা জিতে যেতাম তাহলে কিন্তু সেমিফাইনালে যেতাম। যদি সেই চেষ্টা করে আমরা হেরেও যেতাম তাহলেও আমরা হয়তো দর্শকদের একটা বাহবা পেত বাংলাদেশ দলের। তারা অন্তত চেষ্টাটা করেছে। বিশেষ করে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করেছেন, এক তৌহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই কিন্তু উইকেটের ধারাবাহিক ছিলেন না, সময় মতো রান করতে পারেননি। সবচেয়ে সিনিয়র ক্রিকেটার বলতে হবে সাকিব আল হাসানকে, সবগুলো টি20 বিশ্বকাপ তিনি খেলেছেন, মাত্র 111 রান করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার এবং তার স্ট্রাইক রেট ছিল 100-র নিচে। মাহমুদুল্লাহ রিয়াদ 95 রান করেছেন, তারও স্ট্রাইক রেট 100-র নিচে। আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 112 রান করেছেন, তারও স্ট্রাইক রেট আসলে 100-র নিচে। দুঃখিত, সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 100-র একটু উপরে ছিল, 106.73। কিন্তু এই ব্যাটিংটা আমাদেরকে খুব ভুগিয়েছে। লিটন দাসের কথা যদি বলি, হ্যাঁ লাস্ট ম্যাচে তিনি 50 করেছেন, তবে একদমই ধারাবাহিক ছিলেন এবং লাস্ট ম্যাচে তার 50টাও আসলে কি আমাদের কোনো কাজে আসলো, সেই প্রশ্নটা এখন করাই উচিত। এবং এই দলটাকে নিয়ে আসলে ভবিষ্যতে বাংলাদেশ কত দূর এগুতে পারবে সেই ভাবনাটা এখন আমার মনে হয় বিসিবির যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন, আমাদের নির্বাচক কমিটি রয়েছেন, তাদের ভাবা উচিত। কারণ আমাদের নতুন মুখ এখানে আনতে হবে, ফ্রেশ লেগস যাকে আমরা ইংরেজিতে বলি। এই দলটার খুলনাতে পাল্টে আমাদের একটু চেষ্টা করতে হবে। পারভেজ হোসেন ইমন এবং আরও যারা রয়েছেন, আমাদের শামীম পাটোয়ারি, যারা ইতিমধ্যে টি20 ক্রিকেট কিছুটা খেলেছেন, এবং এই দলের আমি মনে হয় একেবারে খুব নিশ্চিতভাবে বলতে পারি অনেকেই একমত হবেন, সেটা হচ্ছে রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব। আমরা দুজন অসাধারণ তরুণ প্রতিভা পেয়েছি, তাদেরকে গড়ে তুলতে হবে যাতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও ধারাবাহিকভাবে এবং আরও দুর্দান্ত পারফর্ম করতে পারেন। এই পারফর্ম করার ধারাবাহিকতাটাকে তারা ধরে রাখতে পারেন এবং নতুন নতুন পারফর্মার কিন্তু আমাদের দলে যোগ করতে হবে। আমার কাছে মনে হয় এই দলটার হেডেক মনে হয় হেড কোচ বললে খুব বেশি একটা আপত্তির কিছু নেই এবং অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন। যদিকে হাতুরা সিংয়ে 2023 বিশ্বকাপেও তিনি ব্যর্থ হয়েছেন, এর আগে এশিয়া কাপেও বাংলাদেশ ভালো করতে পারেনি এবং এবার তো টি20 বিশ্বকাপ, এখানেও তিনি ভালো করতে পারেননি। 2019 বিশ্বকাপে হাতুরা সিংহে কিন্তু শ্রীলঙ্কার কোচ ছিলেন, তো সেই শ্রীলঙ্কাও কিন্তু 2019 বিশ্বকাপে খুব ভালো একটা কিছু করতে পারেন। তো আমরা বলতেই পারি যে হাতুরা সিংহের হাতে আসলে বাংলাদেশ ক্রিকেট দল সাফল্য পাওয়ার মতো কোনো দল হয়ে উঠবে এটা এখন আর প্রত্যাশা করার মতো কিছু নেই। আমার মনে হয় এই হেড কোচের জায়গাটায় একটা বদল এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এর মধ্যে আমরা গণমাধ্যমে খবর দেখছি স্টুয়ার্ট লো কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে কোচিং প্যানেলে নেওয়া হয়নি। অ্যালান ডোনাল্ড তো চলেই গেছেন। তো এইভাবে আসলে তিনি নিজের একটা যেটাকে বলা চলে কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে এই দলটার মধ্যে আসলে নানা ধরনের গ্যাঞ্জাম যেটাকে বলা যায় সেটা সৃষ্টি করছেন। অন্যদিকে আমরা যদি বলি যে বাংলাদেশের দলটার যে সামর্থ্য রয়েছে তা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় তারা ভালো পারফর্ম করেছে, কিন্তু ধারাবাহিকভাবে তারা পারফর্ম করতে পারছেন না। কেন পারছেন না এটাই মনে হয় আমার এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুঁজে বের করা উচিত এবং বের করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আসলে খুব আবেগী এবং তারা চায় বাংলাদেশ দল যেন ভালো করে, বাংলাদেশ দল যেন ভালো পারফর্ম করে। সবসময় যে জয় চায়, সবসময় যে
ট্রফি চায়, সবসময় যে সেমিফাইনাল বা ফাইনালে বাংলাদেশ খেলবে এমনটা চায়, এটা কিন্তু আমরা বলতে পারি না। কারণ বিশেষ করে যখন আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচটা ছিল, অনেকেই কিন্তু বলেছেন যে বাংলাদেশ যদি একটু লড়াই করতো, বাংলাদেশ যদি সেই ম্যাচটা জেতার চেষ্টা করতো, তাহলে কিন্তু তারা অনেকেই খুশি হতেন। কিন্তু আমরা দেখেছি খুবই অদ্ভুত মানসিকতা বাংলাদেশ দলের ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটারদের, এবং কোচ যারা ছিলেন, ব্যাটিং কোচ ছিলেন এবং হেড কোচ ছিলেন, তারাও আসলে কি বার্তা দিয়েছিলেন ক্রিকেটারদের এই ম্যাচটা কীভাবে খেলার জন্য। তারাও যদি ভুল বার্তা দিয়ে থাকেন এবং ম্যাচটা জয়ের জন্য তাদের অনুপ্রেরণা জুগিয়ে না থাকেন, তাহলে তারাও কি তাদের দায় এড়াতে পারেন? অনেকে আমরা দেখেছি 2023 বিশ্বকাপের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং আরেকজন নির্বাচক ছিলেন হাবিবুল বাশার সুমন, তাদের দুজনকে সরিয়ে দিয়ে সেখানে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করা হয়েছে, হান্নান সরকারকে নির্বাচক করা হয়েছে। এই নির্বাচক কমিটি নিয়ে আমরা এর আগে কিন্তু অনেক ধরনের সমালোচনা দেখেছি। আমার কাছে মনে হয় নির্বাচক কমিটি নিয়ে খুব বেশি সমালোচনা করার কিছু নেই। তাদের হাতে যে অপশনগুলো আছে, যে প্লেয়ারদেরকে তারা পাচ্ছেন, সেখান থেকে বাছাই করে দিচ্ছেন। এবং এই প্লেয়াররা যে খারাপ করেছেন সব সময় তাও নয়, বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে তারা ভালো পারফর্ম করেছেন, তবে একটা জায়গায় গিয়ে ধারাবাহিক হয়ে সবাই প্রয়োজনীয় সময়ে পারফর্ম করতে পারছে না। এটাই কিন্তু বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটার সমাধান কিন্তু করতে হবে কোচিং স্টাফ এবং যারা দলের দায়িত্বে থাকেন, বিশেষ করে অধিনায়ক, সহ অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার, তাদেরকেই আমি বলবো এই বিশ্বকাপে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা কেউই দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। অধিনায়কের যে পারফরমেন্স সেটিও বেশ হতাশাজনক, আর কোচিং স্টাফের পারফরমেন্স তো আসলে বিশেষ করে কিছু বলার নেই। আমার মনে হয় এখন বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে একটু কড়া হওয়া দরকার, হেড কোচ পরিবর্তন করা দরকার, নতুন একজন কোচ যিনি উদ্ভাবনী শক্তিতে একটু বলিয়ান হবেন। এবং আমরা চাই বাংলাদেশ দল আরও ভালো করবে, বাংলাদেশ দল নিয়মিত ম্যাচ জিতবে এবং অবশ্যই দর্শকদের আনন্দে ভাসাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং টি-20 ব্র্যান্ডের যে ক্রিকেটটা আছে সেটি আমার মনে হয় এখন বাংলাদেশে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করা দরকার। ঘরোয়া ক্রিকেট এবং আমাদের যে বিপিএল রয়েছে সেখানে তো বেশ ভালো ক্রিকেট খেলাই হয়, তবে টি-20 ক্রিকেটটাকে আমাদের আরও বেশি ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যতে খুব ভালো হবে। এবং খুব তৃণমূল পর্যায়ে থেকে যদি আমরা টি-20 ক্রিকেটের জন্য উপযোগী ক্রিকেটার গড়ে তোলার কাজে হাত দিতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেরকম কোনো পদক্ষেপ নেয়, আমার কাছে মনে হয় আগামী 2-3 বছরে বাংলাদেশ বেশ ভালো কয়েকজন টি-20 ক্রিকেটার পেতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা যে দলটা রয়েছে সেই দলের শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তারা রয়েছেন, তাদের দিকেও নজর দেওয়া যেতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগ যেটি রয়েছে সেখানে অনেকে ভালো খেলছেন, তরুণ যারা ক্রিকেটার আছেন ভালো ব্যাটিং করছেন এবং আক্রমণাত্মক ব্যাটিং করছেন, তাদের দিকে এবার আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু বেশি নজর দেবে, গুরুত্ব দেবে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টি-20 বিশ্বকাপের পরে এই টি-20 স্কোরটাকে খোলনলচে পাল্টে দিয়ে যদি নতুন প্ল্যান নিয়ে এসে নতুনভাবে চেষ্টা করে, সেটি সবার জন্য ভালো হবে। বাংলাদেশ ক্রিকেট আবার ট্র্যাকে ফিরবে, আবার আমাদেরকে জয়ের আনন্দে ভাসাবে, সেই প্রত্যাশাই রইল। আর আমাদের আরবিএস রেডিওর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরবিএস রেডিওর সঙ্গে থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আরবিএস রেডিওর সঙ্গে থাকার জন্য।